বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও তো হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝ। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে, এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম অমর তাদের প্রাণ। নমস্কার, আমি অর্ঘ্য চ্যাটার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার অনুষ্ঠান সৃজন সাহিত্য পত্র প্রয়াস পরিবেশিত কবিতা পাঠের আসর। আজ 26 জুলাই, ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবময় একটি দিন। 1999 সালে আজকের এই দিনে ভারতবর্ষ পাকিস্তানকে হারিয়ে কার্গিল বিজয় করেছিল। দীর্ঘ 60 দিন ধরে চলা কার্গিলের দ্রাস অঞ্চলে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধে আজ ছিল সমাপ্তি দিন। আজ ভারতবর্ষ তার মাটিকে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। প্রায় 599 জন সৈনিক শহীদ হয়েছিল এই যুদ্ধে। সেই কারণেই আজকে আমার প্রথমেই এই ছোট্ট একটি কবিতা পাঠ। অত্যন্ত বেদনাদায়ক একটি মর্ম কথা কবিতার কথার মধ্যে বর্তমান। সত্যি আমাদের এই বেঁচে থাকা, আমাদের এই দেশের মধ্যে ভালোভাবে সুস্থ হয়ে বেঁচে থাকার পিছনে তাদের দান কোনোভাবেই, তাদের ঋণ কোনোভাবেই পরিশোধযোগ্য নয়। আজকের এই বিশেষ দিনে প্রয়াস পত্রিকা জানায় সেই সমস্ত শহীদ এবং ভারতীয় সমস্ত সৈন্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং স্যালুট। আজকের এই মহাদিনের পুণ্য লগ্নে আমাদের কবিতা পাঠের আসরে আমরা সঙ্গে পেয়েছি 4 জন কবি, সাহিত্যিক, আবৃত্তিকারকে। আমরা প্রথমেই পেয়েছি যাকে, তিনি অনামিকা পুরকাইত মহাশয়া। দ্বিতীয়ত যাকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, তিনি সুমন শাঁখারি মহাশয়। তৃতীয়ত যিনি আমাদের সঙ্গে থাকবেন আজকের কবিতা পাঠে, তিনি অর্চনা দাস মহাশয়া। এবং একেবারে শেষে যিনি আমাদের সঙ্গী হয়ে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন, তিনি মঞ্চলী চক্রবর্তী মহাশয়া। আপনাদের সবাইকে আমাদের প্রয়াস পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অভিনন্দন জানাই আমাদের মিডিয়া পার্টনার আঞ্চলিক সংবাদ প্রেরক পেজ বাওয়ালির ইতিবৃত্তকে, আমাদের অনুষ্ঠানটিকে সর্বসমক্ষে সুষ্ঠুভাবে পৌঁছে দেবার জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রথম অংশগ্রহণকারী অনামিকা পুরকাইত মহাশয়া। তিনি কুলপি থানার অন্তর্গত বাগারিয়া গ্রামের বাসিন্দা।
তিনি বর্তমানে বাংলা বিভাগে মাস্টার্সের ছাত্রী এবং একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। নৃত্যশিল্পের প্রতি তার গভীর অনুরাগ। গরিব দুস্থদের বিনা পারিশ্রমিকে নৃত্য শিক্ষা দিয়ে থাকেন এবং ধর্মপ্রাণ মানুষদের গীতা, ভাগবত প্রভৃতি ধর্মীয় গ্রন্থ পাঠ করে শোনানোর মধ্যে তিনি খুঁজে পান মুক্তির আনন্দ। কবিতা তার কাছে বেঁচে থাকার রসদ। সেই অনামিকা পুরকাইত মহাশয়া আমাদের আজকের ষষ্ঠ পর্বের কবিতা পাঠের আসরের প্রথম অংশগ্রহণকারী। আমরা সরাসরি চলে যাব অনামিকা পুরকাইত মহাশয়ার কাছে। নমস্কার, আমার স্বরচিত কবিতা অশরীরী আত্মা। রাতের আধার বড় ভয়ঙ্কর, বেড়ে চলে যত আসরিক শক্তি। ট্রেন লাইনের পাশে যত অশরীরী আত্মারা জেগে ওঠে, নিশীথের গাঢ় অন্ধকারে খুঁজে চলে তাদের দুটি হাত সেই সব নরপিশাচদের। নিশীথে রাতের যাদের ভোগের শিকার হয় সেই অশরীরী আত্মারা। নৈশ ভোজনের উপাদান নরম কোমল শরীরের মাংস। ছিন্ন বিচ্ছিন্ন হয় দেহ, ফুলের মতো কোমল শরীরে অসংখ্য নখের দাগ। রক্তাক্ত শরীর আলুথালু বেশ, সাক্ষী দেয়নি সেদিন চাঁদ তারাও। নীরবে ছাড়ল তারা দেশ। কেন এত অবিচার কেবল নারীরই প্রতি? মিথ্যার জয় আজ চারিদিকে, সত্যি নেই একরতি। দেখেছিল চন্দ্র, তারা, বৃক্ষ, পশু, করেনি প্রতিরোধ। তাই জীবন্ত কোনো শরীর নয়, অশরীরী আত্মা হয়ে নিতে এসেছে তার প্রতিশোধ। নমস্কার। শুভেচ্ছা জানাই কবি অনামিকা পুরকাইত মহাশয়াকে। তার স্বরচিত কবিতা অশরীরী আত্মা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে এই কবিতাটি একটি অসামান্য প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সকলের কাছে। সেই প্রতিবাদী কণ্ঠস্বর রূপে আজকের এই কবিতা পাঠে আমরা অভিভূত। এই নিত্য নৈমিত্তিক ঘটে চলা এই অপরাধ, এই জঘন্য নৃশংস অপরাধ প্রতিনিয়ত যেটা আমরা দেখি আমাদের সমাজে, আমরা চাই এর ইতি ঘটুক। আমরা বারবার চাই, বিভিন্ন গল্প কবিতার মাধ্যমে আমরা সেই ভাবনাই পরিবেশন করি সর্বত্র। কিন্তু আমরা দুঃখিত, আমরা অসহায় এবং আমাদের নিজেদের প্রতি, আমাদের মানব জাতির প্রতি আমাদের এই একটা লজ্জার দিক যে এই জাতীয় অপরাধের শেষ আমরা কোথাও দেখতে পাই না। আমরা প্রতিনিয়ত সংবাদপত্র, টিভি চ্যানেল যেখানেই দেখি না কেন প্রতিদিন এই জাতীয় কত শত ঘটনার বিবরণ দেখতে পাই। আমাদের মন ব্যথিত হয়। আমরা সমাজকে পরিবর্তন করার চিন্তা চেতনা আমাদের মনেতে নিয়ে আসি, কিন্তু তার যে প্রতিফলন, সেই প্রতিফলন আমরা হয়তো ঘটাতে পারি না। আমাদের সমাজের মানসিকতার পরিবর্তন আমরা ঘটাতে পারি না। আমরা এই কবিতা পাঠের আসরে এর আগেও এই জাতীয় কবিতার রূপ আমরা দেখেছি, নৃশংস রূপ। নারীদের প্রতি প্রতিনিয়ত অত্যাচার আমরা লক্ষ্য করেছি। আমরা তীব্র ধিক্কার জানাই সেই সমস্ত অপরাধীদের, যারা নারী সমাজ, আমাদের মাতৃসম, আমাদের ভগিনী সম, আমাদের সহধর্মিনী সম সেই সমস্ত স্ত্রী জাতিকে, আমাদের কন্যা সম, আমাদের সেই সমস্ত স্ত্রী জাতিকে লাঞ্ছিত করে, তাদেরকে তাদের সম্মানের হানি ঘটায়। তাদের সবাইকে আমাদের পত্রিকা জানায় ধিক্কার। অনামিকা পুরকাইত মহাশয়ার এই কবিতা সত্যি একটি নারী জাগরণের কবিতা, নারী শক্তির জাগরণের কবিতা, যেখানে প্রতিবাদের খুব প্রয়োজন।
আমরা চাই না এই জাতীয় ঘটনা আমাদের সামনে আমাদের নিজেদের মানুষদের সঙ্গে বা আমাদের যে কোনো মানুষদের সঙ্গেই ঘটুক। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা চলে যাব এরপর আমাদের দ্বিতীয় কবিতা পাঠে। আমরা দ্বিতীয় কবিতা পাঠে যাকে আমাদের সঙ্গে পেয়েছি তিনি সুমন শাখারি মহাশয়। মহেশতলার চিংড়িপোতা অঞ্চলের তিনি বাসিন্দা এবং বর্তমানে তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য আমরা তাকে জানাই শুভেচ্ছা এবং শুভ কামনা। চাকরির পরীক্ষায় অত্যন্ত দ্রুত আপনি সফল হন এবং আপনার জায়গায় আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি প্রতিষ্ঠিত হন। সুমন শাখারি মহাশয়ের ভালোবাসার জায়গা কবিতা লেখা, সঙ্গীত পরিবেশনা, এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যে জিনিসটা তিনি পালন করেন সেটা সঞ্চালনার কাজ। তিনি বহু অনুষ্ঠানে বহু জায়গায় আমরা দেখেছি, লাইভ অনুষ্ঠানে, বর্তমানে যে সমস্ত ভার্চুয়াল অনুষ্ঠানগুলো হচ্ছে সেই সমস্ত অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় তার সেই দক্ষ সঞ্চালনার কাজ আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের একেবারে প্রথম পর্বে আমরা তাকে পেয়েছিলাম আমাদের সঙ্গে। আজকে আবারও তিনি আমাদের সঙ্গী হয়ে আমাদের এই অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন। তাকে জানাই আমাদের পত্রিকার তরফ থেকে সাধুবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কবিতা পাঠে সুমন শাখারি মহাশয়ের কাছে। নমস্কার। সৃজন সাহিত্য পত্র প্রয়াস পত্রিকার কবিতা পাঠের আসরে আমি সুমন আজ আপনাদের শোনাব আমারই স্বরচিত একটি কবিতা, যেটি সৃজন সাহিত্য পত্র প্রয়াস পত্রিকার 1427 অষ্টম বর্ষের এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই সংখ্যার সম্পাদক শ্রীমন্ত জানা মহাশয়কে। তো আমি চেষ্টা করছি আমার সেই কবিতাটি পাঠ করে আপনাদের শোনানোর। আশা করছি অনেকেই কবিতাটি পড়েছেন ইতিমধ্যেই। তো শোনাচ্ছি আমার স্বরচিত কবিতা একাদশী। লাল রঙের শাড়িতে আজ একাদশীকে অপূর্ব লাগছে। আজ তার বিয়ে হবে ওই পাড়ার ওই মোহনের সাথে। ছোট থেকেই একাদশী আর মোহন পরম বন্ধু, সেই ছোটবেলার রেস ধরে। আজ তারা হতে চলেছে একে অপরের জীবন সঙ্গিনী। মালা বদল সিঁদুর দান করে বউকে নিয়ে এলো নিজের ঘরে। শুরু হলো তাদের নতুন সংসার। সেদিন ছিল দুর্গাপুজোর ষষ্ঠীর সকাল। দেখতে দেখতে সপ্তমী, অষ্টমী, নবমী কাটল। আসলো বিজয়া দশমী। একাদশী সেদিন তার সেই লাল রঙের বেনারসি পরে সিঁদুর খেলল। দশমীর শেষ রাতে একাদশীর জীবনে আসলো এক মহা বিপর্যয়। একাদশীর সকালে একাদশী জানলো মোহন আর নেই, রাতের ঘুমে হৃদরোগে আক্রান্ত। সে আজ এই একাদশীর ভোরে মৃত। একাদশীটা তার সেই 11 বৎসরের সেই তার বাবা মারা যাওয়ার কথা মনে করিয়ে দিল। নতুন আলোয় যখন চারিদিকে ঝকঝকে হয়ে ওঠে, তখনও একাদশীকে দুটো রুটি খেয়ে আজও পালন করতে হয় একাদশী। একাদশী বাস্তবতার জ্বলন্ত প্রতিচ্ছবি। এ কাহিনী বাস্তবতায় পরিপূর্ণ এক অসহায় নারীর সার্থক নামকরণের ইতিকথা, সার্থক নামকরণের ইতিহাস এই একাদশী। সুমন শাখারি মহাশয়কে এই অসামান্য কবিতা পরিবেশনার জন্য আমরা জানাই সাধুবাদ এবং শুভেচ্ছা। আমাদের এই সমাজ পুরুষতান্ত্রিকতার সূত্র ধরে এমনই একটি নিয়মের ঘেরা টোপে আবদ্ধ, যেখানে আমরা দেখি স্বামী মারা যাবার পর একাদশীটা শুধু নারীদেরই পালন করতে হয়। যেখানে দেখি আমাদের সমাজের সমস্ত নিয়ম কানুন রীতি নীতি, স্বামী মারা যাওয়ার পর তাদের সমস্ত নিয়ম কানুন
শৃঙ্খলা, তাদের পোশাক পরিচ্ছদ সব কিছু পরিবর্তন হয়ে যায়, এবং যেটা পরিবর্তন হয় কেবলমাত্র নারীর ক্ষেত্রেই সেই পরিবর্তনটা প্রযোজ্য হয়। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। এই যে নিয়ম, এই নিয়মের পরিবর্তন কি আর আজও হবে না? আমরা চাই এর পরিবর্তন ঘটুক। নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতার যে পালাবদল আমাদের সমাজে ধীরে ধীরে ঘটে চলেছে প্রতিনিয়ত, সেই সূত্র ধরে আজকের 21 শতকে দাঁড়িয়ে সেই নিয়ম কানুনগুলোরও পরিবর্তন ঘটুক, এই কামনা করি আমরা। যেখানে প্রতিটা ক্ষেত্রে শুধু নারীরা পদদলিত হবে, নারীরা নিয়ম কানুন মেনে চলবে, এই রকম ঘটনা যেন না ঘটে। আমরা নারী পুরুষ বলে তো আলাদা কোনো প্রজাতি নয়, আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা তো মানব, আমরা মানুষ। অতএব মানুষের একটাই নীতি হবে, যেটা সবাই মেনে চলবে। সেখানে নারী পুরুষ বলে কোনো দোলাচলতা হবে না। এইটাই আমাদের কাছে কামনার বিষয়বস্তু। সুমন শাখারির মহাশয়ের এই একাদশী কবিতায় আমরা সেই জ্বলন্ত চিত্র দেখলাম, যে চিত্র আমরা বহু জায়গায় বহু ক্ষেত্রে আমরা দেখে থাকি। এই রকম একটি অসহায় চিত্র, যে চিত্র সত্যি আমাদের মনকে নাড়া দিয়ে যায়। আমরা ব্যথিত হই, আমরা দুঃখিত হই। আমাদের এই কবিতা পাঠ অসাধারণ একটি ভাবনাকে কেন্দ্র করে ঘটল, যার জন্য সুমন শাখারি মহাশয়কে আবারও আমাদের পত্রিকা জানায় অভিনন্দন। আমরা চলে যাব এরপর আমাদের তৃতীয় কবিতা পাঠে। যাকে আমাদের সঙ্গে পেয়েছি তৃতীয় অংশগ্রহণকারী রূপে, তিনি অর্চনা দাস মহাশয়া। আমাদের কাছে তিনি অত্যন্ত প্রণম্য এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কবির জন্ম মুর্শিদাবাদ জেলার ভবানীপুর গ্রামে, এবং বর্তমানে তিনি থাকেন এয়ারপোর্ট গেট মতিলাল কলোনিতে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা নিছক কম নয়। তার সত্যের আড়ালে, স্মৃতির পটে, সোনালী সূর্য, সেরা ভূতের গল্প, ফ্লাওয়ার প্রভৃতি উল্লেখের দাবি রাখে। সেই অর্চনা দাস মহাশয়াকে আমাদের কবিতা পাঠের আসরে সঙ্গে পেয়ে আমরা গর্বিত। আমরা পৌঁছে যাব আমাদের তৃতীয় কবিতা পাঠে অর্চনা দাস মহাশয়ার কাছে। নমস্কার, আমি অর্চনা দাস। আমার কবিতা মরণের ফাঁদ। আজ পড়েছ তোমরা মরণের ফাঁদে, কত অত্যাচার, কত উৎপীড়ন করেছ পৃথিবীর বুকে। জ্বালিয়ে দিয়েছ অস্ট্রেলিয়ায় আমাজনের বন, একবারও কি ভেবেছ অসহায় পশুদের মন? বন কেটে করছো সাফ, শুনতে কি পেয়েছো বৃক্ষের কান্না? এবার শুধু হাত জোর করে বলো, অনেক হয়েছে, আর না, আর না। তোমাদের সুবিধার্থে বুক চিরে করেছো রাস্তা, ঢেলেছো বুকে মন মন পাথর, চালিয়েছো বুকে বুলডোজার। নিহত হয়েছি, বিছিয়েছি বুকে সাদা চাদর। যদি কোনো আহত দেহ পড়ে থাকে তোমারই সম্মুখে, ফিরে দেখার সময় তো নাই। ছুটছো তুমি পয়সার তাগিদে, বড় বড় ইমারত বানাবে তাই। নারীদের নিয়ে চলছে ব্যবসা, প্রথমে ধর্ষণ, তারপরে খুন। এরই ফাঁকে হচ্ছে পাচার, তোমাদের এত লোভ, এত গুণ। জন্মদাতা পিতামাতা যাদের আলোয় আলোকিত, বৃদ্ধ হলে নেই কোনো ক্ষমতা। স্থান বৃদ্ধাশ্রম, কত তারা ব্যথিত। আজ কোথায় গেল তোমার অহংকার, দর্প, লোভ? চাইছো না তুমি মরতে,
পারছো না তুমি এক সামান্য কীটের সঙ্গে লড়তে? আজ পড়েছ তোমরা মরণের ফাঁদে, বাঁচার জন্য মন যে শুধু কাঁদে। ভালোবাসা, দয়া, মায়া, মমতা, উপকার দিয়েছ সব বিসর্জন। আজ হয়েছ গৃহবন্দী, মেনে চলো দেশের শাসন। ভুলো না পুরনো স্মৃতিকে, রুদ্ধ করো অহংকারের দ্বার, যুক্ত করো ভালোবাসার দ্বার। মেঘ যাবে কেটে, নতুন সূর্য উঠবে, পৃথিবী আবার শান্ত হবে, অনেক রঙিন ফুল ফুটবে। নমস্কার। শ্রদ্ধা জানাই অর্চনা দাস মহাশয়াকে, তার স্বরচিত মরণের ফাঁদ কবিতাটি আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। আসলে মানুষের ধর্মই তাই, স্বার্থপরতা। কেবলমাত্র সংকীর্ণ চাহিদা মেটাবার জন্যই আমরা আমাদের সমস্ত প্রয়াস করে থাকি। আমরা পরিকল্পনা করি না আজ থেকে কয়েকশো বছর পর ভবিষ্যতের চেহারা কিরূপ হবে। আমরা বিভিন্ন জায়গায় শুধুমাত্র নিজেদের উপকারে লাগবে বা নিজেদের টাই ভাবার জন্য আমরা পরিবেশকে বারবার লাঞ্ছিত করি, পরিবেশকে আঘাত করি বারবার। আজকের বিভিন্ন দিনে, মানে আজকে যদি বর্তমানের আমরা অবস্থা দেখি, সেখানে দেখব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা, প্রায় প্রতিটা শ্রেণীতেই পরিবেশ শিক্ষার বিষয়টিকে প্রবেশ করানো হয়েছে। এবং প্রায় সব জায়গাতেই আমি লক্ষ্য করে দেখেছি যে সেখানে একটি অধ্যায় রয়েছে যেটাকে বলা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেখানে বলা হচ্ছে যে আমাদেরকে এমনভাবে বিকাশ সাধন করতে হবে, এমনভাবে সম্পদের ব্যবহার করতে হবে যেখানে কিনা পরবর্তী প্রজন্মের জন্য সেই সম্পদকে গচ্ছিত আকারে রাখা যায়। অতএব ব্যবহার এবং তাকে গচ্ছিত করে রাখার একটা দিক আজকের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানে দেওয়া হচ্ছে। অতএব এই যে চিন্তা চেতনা, এটা যদি প্রতিটা মানুষের মধ্যে প্রথম থেকেই থাকতো, তাহলে হয়তো আজকের পৃথিবীকে এই মহা সমস্যা বা মহা যে প্রলয়, সেই প্রলয়ের সম্মুখীন হতে হতো না। আজকে আমরা দেখছি নির্বিচারে সমস্ত পরিবেশের উপর আঘাত করার ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ। সেটা বরফ গলন হতে পারে, সেটা ধস হতে পারে, সেটা কেদারনাথ বা বিভিন্ন জায়গায় যেভাবে, মানে উত্তরাখণ্ডে যেভাবে একটা ডামাডোল অবস্থা হয়েছিল সেটা হতে পারে, সুনামি বা যে কোনো রকমের কিছু সেটা হতে পারে, আমফান ঝড়ও হতে পারে। অতএব এই যে জায়গাটা আমাদেরকে সচেতন হতে হবে বারবার। এবং অর্চনা দাস মহাশয়ের কবিতায় শুধু এই দিকটা না, আমরা প্রায় নারীদের প্রতি যে অত্যাচার সেই দিকও দেখলাম। এবং সব থেকে বড় কথা যেটি, কবিতাটিতে নেতিবাচকতা দিয়ে কবিতাটির একটি দিক শুরু হলেও কিন্তু কবিতাটির শেষে কবি শেষ করলেন ইতিবাচক দিকের মধ্য দিয়ে। এটাই তো কবিতার আসল জায়গা, যেখানে নেতিবাচকতা ঘুচিয়ে আসে ইতিবাচকতার আলো। আমরা চিন্তা করি ইতিবাচক বা পজিটিভ কিছু, সেটাই কবিতার মূল জায়গা হওয়া উচিত। আমরা অর্চনা দাস মহাশয়ের কবিতার মাধ্যমে বলতে পারি সেই নচিকেতার গানের সুর ধরে যে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই কামনা করি বারবার প্রতি মুহূর্তে। আমরা প্রণাম জানাই শ্রদ্ধেয় কবি অর্চনা দাস মহাশয়াকে। এরপর আমরা চলে যাব আমাদের আজকের ষষ্ঠ পর্বের অনুষ্ঠানের একেবারে শেষ কবিতা পাঠে। আমাদের চতুর্থ কবিতা পাঠ এবং চতুর্থ অংশগ্রহণকারী রূপে আমাদের কাছে বা আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি মনচলি চক্রবর্তী মহাশয়া। তিনিও আমাদের কাছে সমান প্রণম্য ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধার জায়গায় তিনি অধিষ্ঠিত। তার কবিতা লেখা, গল্প লেখা তার সহজাত। তিনি জানিয়েছেন যে আবৃত্তির প্রতি তার গভীর অনুরাগ, তিনি ভালোবাসেন এবং অল্প বয়স থেকেই তিনি
কবিতা লেখা, কবিতা পাঠে তিনি নিজেকে নিয়োজিত করেছেন বারবার। তার কবিতার মধ্যেও আমরা দেখেছি ভালোবাসা, দেখেছি প্রেম, দেখেছি প্রতিবাদ, দেখেছি প্রকৃতিকে বিভিন্ন রূপে। আজকের আমাদের কবিতা পাঠের আসরের সৃজন সাহিত্যপত্র প্রয়াস পরিবেশিত এই অনুষ্ঠানের একেবারে শেষ অংশে আমরা চলে যাচ্ছি চতুর্থ কবিতা পাঠ হিসাবে মনচলি চক্রবর্তী মহাশয়ার কাছে। নমস্কার। প্রকৃতির ছায়া। প্রকৃতি যে বড়ই উদার, দেয় সবটুকু তার উজাড় করিয়া। হে মানব, তুমি পারিবে কি উজাড় করিতে তোমার মমতা, উদারতা, করুণা? তুমি দাও এক মুঠো দান, দীন ও দরিদ্র জন আসিবে ফিরে তাহা সহস্র গুণে। তুমি যত উজাড় করিবে তোমার করুণা, তত পূর্ণ হইবে তোমার শূন্য ভরা। প্রকৃতির যে বড়ই দয়া, হে মানব, তুমি কি পারিবে না হইতে সেই প্রকৃতির ছায়া? নমস্কার। প্রকৃতি আমাদের কাছে বাঁচার রসদ। আজকের এই কবিতা পাঠের আসরে যে 4টি কবিতা পাঠ আমরা শুনলাম, এক অপূর্ব মেলবন্ধন দেখলাম নারী এবং প্রকৃতির মধ্যে। আমরা বিভিন্ন সাহিত্যিকদের কবিতা, গান, নাটক বা যে কোনো সাহিত্যে এই নারী এবং প্রকৃতির মেলবন্ধন দেখেছি বারবার। আজকে আমাদের এই কবিতা পাঠের আসর অনুষ্ঠানে কাকতালীয়ভাবে আমরা লক্ষ্য করলাম নারী এবং প্রকৃতির মধ্যে এক আশ্চর্য মেলবন্ধন। প্রকৃতির ছায়া কবিতা পাঠের মাধ্যমে কবি মনচলি চক্রবর্তী মহাশয়া আমাদের কাছে এক অপরূপ ভাবনা পরিবেশন করলেন। কবিকে আমাদের তরফ থেকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। প্রকৃতির ছায়া কবিতায় আমরা যেন খুঁজে পাই সেই রবীন্দ্রনাথের কৃপণ কবিতার একটা প্রচ্ছন্ন রূপ, যেখানে আমরা কিছু মন থেকে প্রদান করলে শত গুণ হয়ে ফিরে আসে বারবার। প্রকৃতি আমাদের শিক্ষা দেয় উদার হতে। প্রতিনিয়ত প্রকৃতির থেকে আমরা ধৈর্য, উদারতা, মানবতা, সবকিছুর গভীরতা, সবকিছুর একটা শিক্ষা লাভ করি। আমরা দেখেছি আমাদের যে মনীষীগণ, যদি আমরা বিবেকানন্দের কথা বলি বা রবীন্দ্রনাথের কথা বলি, তারা এই তাদের শিক্ষা চিন্তা বা তাদের শিক্ষা দর্শনে এই প্রকৃতিকে পূজা করেছেন বারবার। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সেই মুক্ত শিক্ষাঙ্গনের কথা আমরা সবাই জানি, বা বিভিন্ন কবি মনীষীদের কাছে এই প্রকৃতি তো অপরূপ রূপে ধরা দিয়েছে, যেমন জীবনানন্দ, যেমন বিভূতিভূষণ বা আরো কত শত কবি। প্রকৃতির ছায়া কবিতার মাধ্যমে আমরা যেন হতে চাই প্রকৃতির মতো দৃঢ়, প্রকৃতির মতো উদার। আমরাও হতে চাই প্রকৃতির সান্নিধ্যে উদার মানবিকতায় পরিপূর্ণ মানুষে পরিণত হতে। আজকে আমাদের এই যে অনুষ্ঠান শুরু করেছিলাম, আমরা প্রথমেই আমরা বলেছিলাম যে আজকে কার্গিল বিজয় দিবস আমাদের কাছে একটি গৌরবময় দিন। সেই আজকে যেহেতু আমাদের শেষ কবিতা পাঠ আমরা এখানেই পরিসমাপ্তি করলাম, সেহেতু এই দিনটিকে নিয়ে আর দুটো একটা কথা বলার থেকে যায়। যখন আমি ক্লাস 11 বা 12-এ পড়ি, তখন একটা ছোট কবিতা লিখেছিলাম। কবিতাটির নাম দিয়েছিলাম দল। কবিতাটি ছিল এইরকম: মাতৃভূমিকে বাঁচাতে চাই, মন থেকে সরাতে চাই সমগ্র ভয়, এমন দেশ তৈরি করতে চাই যেখানে দেশ বড়, দল বড় নয়। বিপন্ন এখন দেশ শুধুই দলাদলিতে, তাই খুন আর ধর্ষণ অলিতে গলিতে। হিংস্র পশুকেও বিশ্বাস করা যায়, মানুষকে নয়। আজ মানুষকে মানুষ বলতে পায়ে লজ্জা ভয়। মান আর হুঁশ নাকি মানুষের ধর্ম, সেই ধর্ম এখন লুপ্ত প্রায়, শুধুই চলছে কুকর্ম। দল দল করে ও ভাই দেশকে গেছি ভুলে, দেশের উপর এখন শুধু দলের রাজ চলে।
ভুলে গেছি বিপ্লবীদের, শুধু মনে আছে দল। দেশের পতাকা না উড়ে আজ উড়ছে দলের সিম্বল। আসলে এই যে কবিতার কথাগুলো আজকের এই দিনের পরিপ্রেক্ষিতে মোটেই কাম্য নয়, কিংবা কোনোদিনই কাম্য নয় এই কথাগুলো। আমি চাই, বা আমরা সবাই চাই, এই কথাগুলো যেন মিথ্যে হয়ে যায় প্রতিনিয়ত। ভারতবর্ষ একটাই নাম হোক, একটাই পতাকা হোক, যে পতাকা তার সেই স্বাধীন ধ্বজা, সেই স্বাধীন কেতনকে নিয়ে উড়ে চলবে গৌরবময় ইতিহাসকে সঙ্গী করে। আজকের এই কার্গিল বিজয় দিবসে আমরা শ্রদ্ধা জানাই আমাদের ভারতবর্ষে শুধু কার্গিল বিজয় দিবসের যোদ্ধাদের নয়, আমাদের ভারতবর্ষের সমস্ত যোদ্ধাদের, সমস্ত শহীদদের, সমস্ত ভারতীয় সেনাবাহিনীর প্রতিটা মানুষকে আমরা আমাদের পত্রিকার তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, প্রণাম জানাই তাদেরকে আমাদের সুস্থভাবে, শান্তি শৃঙ্খলভাবে বেঁচে থাকার পিছনে মূল কাণ্ডারি হিসেবে থাকার জন্য। আজকে আমাদের এই কবিতা পাঠের আসর তাদেরকে শ্রদ্ধার মাধ্যমেই আমরা শেষ করতে চাই। আমরা সবাই তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং আজকের এই কবিতা পাঠের আসরের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আমরা চাই সব জায়গায় প্রচারিত হোক, পৌঁছে যাক, এই বিজয় দিবসকে আরো সকল মানুষের কাছে পৌঁছে দেবার জন্য, তাকে পালন করার জন্য। এবং একেবারে শেষ মুহূর্তে যে কটি কথা বলার, আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের অতি মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, আমাদের অনুষ্ঠানকে আরো সুদৃঢ় করে যাতে আমরা পরিবেশন করতে পারি। আপনারা সবাই এই কঠোর বর্তমানে লকডাউন পরিস্থিতি চলছে গোটা রাজ্য তথা দেশ জুড়ে, এই অবস্থায়, এই আবহে আমরা সবাই লড়াই করছি। এই লড়াইয়ের মুহূর্তে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের কবিতা পাঠের আসরের মাধ্যমে অবশ্যই কবিতায় থাকুন। নমস্কার। মুজিশা দক্ষিণ 24 পরগনা হইতে ষান্মাসিক প্রকাশিত সৃজন সাহিত্য পত্র প্রয়াস অষ্টম বর্ষের শারদ সংখ্যা 1427 জন্য লেখা নেওয়া শুরু হয়েছে। আপনি আপনার সেরা লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে। লেখা মনোনীত হলে প্রকাশিত হবে আমাদের পত্রিকায়। লেখা পাঠাতে যোগাযোগ করুন পত্রিকার সম্পাদক শ্রীমন্ত জানা মহাশয়ের সাথে। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8697248687। এছাড়াও আমাদের অফিসিয়াল পেজে প্রতিদিন লেখা প্রকাশিত হয় এবং সাপ্তাহিক কবিতা পাঠের আসরও অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন পত্রিকার সম্পাদক শ্রীমন্ত জানা মহাশয়ের সাথে।